টেবিলের কাছে চুপ করে বসে একটা কথাই ভেবে চলেছিল মোহন। এতক্ষণ সময় লাগছে কেন? এতক্ষণ সময় তো লাগার কথা নয়। সেই কখন ঘরের ভিতরে ঢুকেছে রতন। এতক্ষণে সেখান থেকে ফিরে তাদের এই জায়গা ছেড়ে দেওয়ার কথা, কিন্তু এত দেরি হচ্ছে কেন? কথাটা ভেবে মোহন আরেকবার মুখের সামনে হাতটাকে নিয়ে আবার ডাকল। মোহনের ডাকটাকে বোঝার ক্ষমতা কারণ নেই, যেন মনে হবে কোনো একটা রাত জাগা পাখি অদ্ভুতভাবে কুই কুই স্বরে ডেকে চলেছে। আর সেই ডাকের মধ্যে কোনো ভুল নেই, একদম নিখুঁত এক ডাক। সচরাচর এমনভাবে দুবার ডাকার পরে রতনের বেরিয়ে আসার কথা, কিংবা প্রত্যুত্তরে তারও একটা সিগন্যাল দেওয়ার কথা, কিন্তু এমন কিছুই হচ্ছে না। এই অন্ধকার জায়গাটার মধ্যে বসে থাকতে থাকতে মন আরো কেমন যেন করে যাচ্ছিল। এবার সে বলল, ধুর ধুর, আরে এতক্ষণ হয়ে গেল, এখনো কেন ফিরছে না রতন? ব্যাপারটা কি হলো? তাহলে কি ধরা পড়ে গেল নাকি? কথাটা মনে হতেই মোহনের গোটা শরীরটা কেমন করে উঠল। সে একটু ভীতু। এই রাতের বেলার কাজগুলোকে সে খুব একটা পছন্দ করে না, কিন্তু রতন সাহসী, আর রতনের জন্যই সত্যি কথা বলতেই রাস্তায় আসা। বারবার মোহন রতনকে বলেছে, কি দরকার বলো তো শুধু শুধু জীবনের ঝুঁকি নিয়ে এই সমস্ত কাজ করা? এইসব না করলেই নয় কি? এই দুনিয়া বাঁচতে গেলে এমন অনেক কিছুই করতে হয়, বুঝলি মোহন। এই মানুষগুলো সবকটা, ওদের কথা ভাবার দরকার নেই, তার বদলে নিজেরটুকু করতে পারলেই হলো। রতনের মুখে সবসময় এমনই কাটকাট কথা। তাছাড়াও অনেক বাজে কথা রতনের মুখ থেকে বেরিয়ে আসে। মোহন রতনের সঙ্গে প্রায় 3 বছর হলো মিশেছে, কিন্তু রতনের মতন অতটা খারাপ সে এখনো হতে পারেনি। মাঝে মাঝে রতন বলে, তুই এখনো ভালো মানুষের ছেলে রয়ে গেলি, এতদিনেও শিখলি না এই দুনিয়াটা ভালোদের জন্য না। দেখ মোহন, মানুষ চায় ভালো কথা শুনতে, কিন্তু ভালো মানুষকে পছন্দ করে না। সবাই মুখে বলে সৎ হতে, কিন্তু যেদিন তুই সত্যি সৎ হয়ে কিছু করতে যাবি, সেদিন দেখবি সবাই তোর বিরুদ্ধে দাঁড়াবে। মনে রাখবি, যতদিন ভালো মানুষ হয়ে থাকবি ততদিন কিছু করতে পারবি না। ভালো মানুষেরা নিয়ম মানে, অন্যায় সহ্য করে, অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলে। আর দুনিয়াটা চলে ঠিক উল্টো পথে। যে চালাক, যে নিজের লাভ বোঝে, যে সময় মতো কঠোর হতে পারে, সাফল্য তাকেই দেয়। এ দুনিয়াতে কোনো ভালো মানুষ কিছু করতে পারেনি কোনোদিন। ইতিহাসে দেখ, বড় বড় নামগুলো যারা রেখেছে, তারা সবাই কোনো না কোনো সময় কঠোর হয়েছে, অন্যের কষ্টের দিকটা উপেক্ষা করতে পেরেছে। নরম মন, দয়া, সততা, এসব দিয়ে শুধু ভালোবাসা পাওয়া যায়, কিন্তু পরিবর্তন আনা যায় না। তাই বলছি মোহন, দুনিয়াকে যেমন তেমন ভাবেই দেখতে শেখ। ভালো মানুষ হতে চাস, হ, কিন্তু নিজের বোকামি দামে নয়। নিজের ভেতরে সেই নরম মানুষটাকে বাঁচিয়ে রাখ, কিন্তু বাইরের দুনিয়ার জন্য একটা মুখোশ পরে চলতে শেখ। কারণ এই পৃথিবী কখনোই ভালোদের জন্য সাজানো নয়। এটা সাজানো তাদের জন্য যারা প্রয়োজনে নির্মম হতে জানে। কিন্তু মোহন রতনকে কিছু বোঝাবার চেষ্টা করে না। এক সময় পড়াশোনা করেছে সে, তখন সে কত ভালো মানুষদের কথা পড়েছে। রতন কিছুই জানে না। সে কোনোদিন বই পড়েছে যে জানবে? রতনের মনে হয় টাকাটাই সবকিছু, টাকার জন্যই মানুষ সবকিছু করতে পারে। কিন্তু মোহন জানে টাকার দরকার ঠিকই আছে। এই যে তার কাছে টাকা নেই বলেই তো আজ এই রাস্তায় এসেছে সে। কিন্তু শুধুই তাই নয়, টাকা ছাড়া অনেক কিছুই আছে। মান সম্মান আছে, ভয় আছে, আরো অনেক কিছুই আছে। আরেকবার হাতটাকে মুখের সামনে নিয়ে পাখির ডাকটা ডাকল মোহন। আর ঠিক তখনই দেওয়ালের ওপারে অপর দিক থেকে ভেসে এলো একটা আর্তনাদের শব্দ। মোহন কিছু বুঝে ওঠার আগেই আরেকবার শব্দটা শোনা গেল। মোহন একবার কেমন যেন হতবম্ব হয়ে গেল। আর ঠিক তখনই পেছনের দিকের খোলা জানলাটার কাছে এক মুহূর্তের জন্য যেন তাকে দেখা গেল, আর তার ছায়া ছিটকে সরে গেল পিছনের দিকে।
সঙ্গে সঙ্গে মোহনের বুকের রক্ত যেন জল হয়ে গেল। সে তাড়াতাড়ি সেই অন্ধকার জায়গাটা থেকে পিছনের দিকে সরে আসতে আসতে আরেকবার পাখির ডাকটা ডাকল, কিন্তু না, কোনো শব্দ এলো না। আমি আগেই বলেছিলাম আজকে আমার কেমন লাগছে, আজকে না যেতে। আমার কথা শুনলো না। মোহন যখন অন্ধকার জায়গা থেকে পেছনের পাঁচিলটার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন আবার দেখতে পেল সেই অন্ধকার জানালাটার কাছে কি যেন একটা এসে দাঁড়িয়েছে। চিৎকারটা শোনা যাচ্ছে না, রতনের পাখির ডাক একবারও নেই। কিন্তু রতন কোথায় গেল? কথাগুলো ভাবতে ভাবতেই জানালার সেই মূর্তিটার দিকে তাকিয়ে এক লাফে পাঁচিলটা টপকে অন্ধকারে জায়গাটার মধ্যে মিশে গেল মোহন। ইন্সপেক্টর অবিনাশ হালদার টেবিলের উল্টো দিকে বসে থাকা সরঞ্জিতের সঙ্গে এতক্ষণ মন দিয়ে কথা বলছিলেন। তার মানে আপনি বলতে চাইছেন ব্যাপারটার মধ্যে কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ওই কঙ্কালটা, মানে আপনাদের কথায় ওই মৃতদেহটা ওই জমির মধ্যে এলো কোথা থেকে? এ ব্যাপারে কোনো ধারণা? দেখুন সরঞ্জিত বাবু, পুলিশ নিজের মতো করে তদন্ত অনেক করেছে, কিন্তু তেমন কিছু বাইরে বেরোয়নি। ওই বাড়ি থেকে কঙ্কালটা ছাড়া আমরা কোনো কিছুই পাইনি। কঙ্কালটা দেখে মানে আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা বলেছে কম করে হলেও 10 বছর আগে ওই মৃতদেহটা ওখানে ডাম্প করা হয়েছে। এবার আপনি বলুন, 10 বছর আগে ডাম্প করা কোনো একটা মৃতদেহ আমরা চট করে বুঝবো কি করে? ব্যাপারটা সত্যি স্ট্রেঞ্জ, কিন্তু হঠাৎ করে এমন একটা ব্যাপারের জন্য পুলিশ এত ব্যস্ত হয়ে পড়ল কেন? কোনো কারণ? গোটা জায়গাটা কিনেছে একটা নতুন কোম্পানি। তাছাড়া সে কোম্পানির মধ্যে একজন প্রাক্তন উকিল পর্যন্ত রয়েছে। তাই বুঝতেই পারছেন, উকিলদের সবসময় কোনো না কোনো ব্যাপার নিয়ে মাথা ব্যথা থেকেই থাকে। তাই ওখানে জায়গাটা খোঁড়াখুড়ি করার সময় কঙ্কালটা বেরিয়ে আসতেই সেই ব্যাপারটাকে নিয়ে উঠে পড়ে লেগেছে। 10 বছর আগের একটা মৃত্যুর তদন্তের কিনারা করতে হবে। পুলিশের পক্ষে এটা সম্ভব নয় বলে আমি আগেই জানিয়ে দিয়েছি, কারণ অন্তত একটা সপ্তাহ আমার এর পেছনে চলে গেছে। এছাড়াও তো আমাদের আরো অনেক কাজ আছে। ও, তার জন্যই আমাকে ডাকা। বেশ, খারাপ কিছুই নয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আশা করি আপনার কাছ থেকে আমি আরো সাহায্য পাবো। প্রয়োজন হলে এই ফাইলটা আমার কাছে থাকুক, মানে বেশিক্ষণ নয়, আমি আবার আপনাকে এটা ফেরত দিয়ে দেবো। আর এই কেসের ব্যাপারে সবকিছু বলতে পারে এমন কাউকে যদি আমার কাছে পাঠিয়ে দেন, মানে আমার থাকার ব্যবস্থা তো থানার কোয়ার্টারেই হয়েছে, তাই বলছিলাম আর কি। সরঞ্জিতের কথায় তিনি সম্মতি জানাতেই সরঞ্জিত সেখান থেকে বেরিয়ে আসে। সঙ্গে ফাইল এবং থানার কোয়ার্টারে তার থাকার ব্যবস্থার জায়গাটাও একজন কনস্টেবলকে দিয়ে দেখিয়ে দেয় অবিনাশ হালদার নিজেই। সরঞ্জিত ঘরে এসে ব্যাগপত্র রেখে জামা কাপড় বদলে ফ্রেশ হয়ে বিছানায় বসে। মোবাইলটা বার করতেই দেখা যায় সায়ন্তনীর মেসেজ এসেছিল। পৌঁছালি? পৌঁছে একবার ফোন করিস। মোবাইলটা কানে লাগাতেই অপর দিক থেকে উচ্ছ্বসিত কণ্ঠে সায়ন্তনী বলে ওঠে, জানিস আজকে কি হয়েছে? তুই তো জানিস আমার আসল নাম সায়ন্তনী, এদিকে ডাক নাম সায়ন্তিকা। এই নিয়ে মহা সমস্যায় পড়ে গেছিলাম। সে তো আমি জানি, একজনের যদি খানিকটা একই রকম দুটো নাম থাকে সে তো সমস্যায় পড়তেই হবে। আমিও তো তোকে মাঝে মাঝে সায়ন্তনীর বদলে সায়ন্তিকা বলে ডাকি। আমি যে কাজটা নিয়ে এখানে এসেছিলাম সে কাজটা তো সাকসেসফুল হয়েছে, আর শুধু তাই নয়, এই একজনের ছবির সাহায্যে গোটা দলটাই ধরা পড়েছে। প্রায় 7 জনের একটা দল। লোকগুলো শুধু ডাকাতি নয় রে, একটা বাড়িতে ঢুকে দিনে দুপুরে সেই বাড়ির 2জন মহিলাকে ধর্ষণ পর্যন্ত করেছিল। একজন তো হাসপাতালেই মারা যায়, আর একজনের অবস্থা খুব একটা ভালো ছিল না। আসলে ওরা চলে যাওয়ার সময় তাদের প্রচন্ড মারধর করে যাতে ওরা মারা যায়, কিন্তু একজন বেঁচে ছিল। তার কথা থেকে কোনো রকমে ওদের মধ্যে 2-1জনের স্কেচটা আমি বানিয়েছিলাম। কি বলিস রে? এখনো, মানে কলকাতার বুকে এমন ঘটনা? কলকাতা না, একটু বাইরের দিকে।
সে যাই হোক, শহরের এলাকায় তেমন কিছু নয়। শহরে এই সমস্ত ঘটনা বেশি ঘটে। দুপুরের দিকে বাড়িঘর ফাঁকা থাকে, মহিলারা ছাড়া তেমন কেউ থাকেও না। আর তুই তো জানিস, শহরের দিকে ফ্ল্যাটে পাশের ঘরে কেউ চিৎকার করে মরে গেলেও পাশের ফ্ল্যাটের কেউ আসে না। মফস্বল কিংবা গ্রামের দিকে এই সমস্যাটা কিন্তু কম। যাই হোক, আমার কাজটা হয়ে গেছে। আর তোর কি খবর বল, কখন পৌঁছালি? সরঞ্জিত এক এক করে সমস্ত কিছুই বলে, এমনকি অবিনাশ হালদারের কাছে শোনা কেসের ব্যাপারটাও সমস্তটাই বলে। সমস্ত কিছু শুনে সায়ন্তনী বলে ওঠে, আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস ওই বাড়ির পেছনের জায়গা থেকে একটা কঙ্কাল পেয়েছে, যেটা 10 বছরের পুরনো। এবার ওই কঙ্কালটা কার, আর বাকি সমস্ত কেসটা সলভ করার জন্য তোকে ডেকে পাঠানো হয়েছে, তাই তো? আরে জ্যান্ত মানুষের বদলে এখন এই 10 বছর আগে মারা যাওয়া কঙ্কালের কেসের সমাধান করতে হবে। কিন্তু একটা ব্যাপার আমি এখনো বুঝতে পারলাম না, বুঝলি তো। শুনেছি ওইখানটায় একটা বেশ পুরনো বাড়ি ছিল, খুনটুন হয়েই থাকে। তাহলে 10 বছর আগে কিংবা আশেপাশের সময়ের কোনো রিপোর্ট তো থাকবেই, অথচ পুলিশের রিপোর্টে নাকি কোনো কিছুই নেই। ওরা ওই 1 সপ্তাহ ধরে সবকিছু তদন্ত করছে। আশ্চর্য ব্যাপার। আরে এমনও তো হতে পারে যে কেসটা পুলিশের কাছ পর্যন্ত এসে পৌঁছায়নি। অনেক সময় অনেক কিছুই হয় যেটা পুলিশ পর্যন্ত আসেই না। দেখ, সাধারণ কোনো মানুষ হারিয়ে গেলে শুধু পুলিশ কেন, কারোরই কোনো মাথা ব্যথা থাকে না, যতক্ষণ না পর্যন্ত সেই মানুষটা সমাজে নিজের কোনো জায়গা তৈরি করতে পারে। মানে সমাজে কোনো কেউ কেটা টাইপের হয় আর কি। এক্স্যাক্টলি, আমারও এটাই মনে হয়েছিল। যার থাকা না থাকাটা খুব একটা ম্যাটার করে না। এমনও তো হতে পারে তার জন্য বা তার ব্যাপারে কোনো মিসিং রিপোর্টই লেখা হয়নি। কিন্তু সমস্যা হলো, তাহলে এই কেসটা আমি সমাধান করব কি করে? সরঞ্জিত কি যেন ভাবল, তারপর পরে কথা বলবে বলে ফোনটা কেটে দিয়ে বিছানার ওপর হেলান দিয়ে শুয়ে কেস ফাইলটা ভালো করে দেখতে লাগলো। সরঞ্জিত আসার আগে অবিনাশ হালদার আস্তে আস্তে বলেছিল, দেখুন সরঞ্জিত বাবু, আপনার যেটা ভালো মনে হয় করুন। যদি একান্তই কিছু করতে না পারেন তাহলে কোনো একটা রিপোর্ট তৈরি করে দেবেন, যাতে এই নিয়ে ঝামেলায় পড়তে না হয়। সামনেই ভোট আসছে, আমাদের এই এলাকায় এই সময়টায় একটু গরম থাকে। এখানে অন্য কোনো কিছু নিয়ে মাথা ঘামাবার মতো সময় আমাদের হাতে নেই। অবিনাশ হালদারের এই কথায় সরঞ্জিত বুঝতে পেরেছিল এই 7 দিনে পুলিশ ঠিক কীরকম কাজ করেছে। তো সে মনে মনে ঠিক করল কাল থেকে সে নিজেই ব্যাপারটা দেখবে, আর তাই কাল সকালে ওই লোকেশনে একবার যাওয়া দরকার। যদি এর মধ্যে অবিনাশ হালদারের কাছ থেকে পাঠানো অন্তত একজন কনস্টেবল কেউ সঙ্গে যায়, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। অবিনাশ হালদার কথা রেখেছিল, কনস্টেবল নয়, তার বদলে স্থানীয় একজনকে দিয়ে দিল সে সরঞ্জিতের সঙ্গে। পুলিশের লোকেরা সবাই ব্যস্ত আছে। ওর নাম ধরনী, পুলিশের চাকরির পরীক্ষা দিয়েছে, পাশও করে গেছে, জয়েনিং লেটার আসার অপেক্ষায়। মাঝে মাঝে থানায় এসে নানা ব্যাপার দেখে। আসলে উৎসাহটা বেশ, নতুন রক্ত তো, পরে সেসব ঠান্ডা হয়ে যাবে। ওকে নিয়ে যেতে পারেন, ও গোটা জায়গাটা ভালোভাবে চেনে, তাই ও আপনাকে ভালো করে সাহায্য করতে পারবে। কনস্টেবলদের নিয়ে আজকে একটা মিটিং আছে, সেখানে যেতে হবে। অবিনাশ বাবু, মনে হচ্ছে পুলিশের ডিউটিটা আপনি বেশ ভালোভাবেই করেন, মানে এই মিটিংয়ে, তাই না? তাই তো? ধক করে অবিনাশ হালদারের চোখটা একবার জ্বলে উঠল। তারপরে সে ব্যাপারটা সামলে নিয়ে হাসি মুখে বলল, যারা কোনো জায়গায় এসে দুদিনের জন্য একটা কেসের সমাধান করে দিয়ে আবার চলে যায়, তারা এসব বুঝবে না সরঞ্জিত বাবু। নীতি কথা দিয়ে বই চলে, জীবন চলে না। এখানে আজ 12 বছর ধরে রয়েছি, এমনি এমনি কি থাকতে পেরেছি? এখানেই আমার বাড়ি। কখনো ট্রান্সফার, সাসপেন্ড কিচ্ছু হয়নি, শুধু উন্নতি হয়েছে। এসব কি এমনি এমনি হয়েছে? নিজের দিকটা দেখতে গেলে অনেক সময় অন্যদেরও দেখতে হয়। আপনি আপনি এসব বুঝবেন না, তাই নিজের কাজ করুন। এমন কোনো ব্যাপার নেই তো যে এই 10 বছর আগের পাওয়া কঙ্কালটার ক্ষেত্রেও
এমনই আপনি নিজের কোনো কাজ গুছিয়ে নিচ্ছেন। অবিনাশ হালদার ঠান্ডা মাথার মানুষ। ঠান্ডা মাথার মানুষ বলেই এতগুলো বছর এইখানে তিনি থাকতে পেরেছেন। প্রথমে কনস্টেবল হিসেবে যোগ দেওয়া, তারপর সেখান থেকে উন্নতি করতে করতে সাব ইন্সপেক্টর, এবং তারপর এই গোটা থানা এখন তারই আন্ডারে। না সরঞ্জিত বাবু, আমার নিজেরও একটা নিয়ম আছে। এখানে আমি কি করিনি, আপনি দেখুন কি করতে পারেন। অবিনাশ হালদার চলে যেতেই সরঞ্জিৎ সেই ধরণী নামের ছেলেটিকে সঙ্গে নিয়ে সেই লোকেশনের জায়গাটায় গেল। ধরণীর বয়স খুব বেশি নয়। সরঞ্জিতের সঙ্গে কাজ করতে পেরে সে নিজেও যেন বেশ খুশি। গোটা রাস্তায় ধরণী কেসের ব্যাপারটা আরেকবার সরঞ্জিতকে খুলে বলল। এই দেখুন, এই এই হলো সেই জায়গাটা। ওই যে ওখানটায় বাড়িটা ছিল, সেটা ভেঙে জায়গাটা ফাঁকা করে দেওয়া হয়েছে। পিছনের এই জায়গাটায় কী কারণে যেন খোঁড়া হয়েছিল, আর তারপরে ওই মৃতদেহটা বেরিয়ে আসে, আর ব্যাস তারপর। সরঞ্জিৎ চারপাশে তাকিয়ে দেখল, চারপাশে কোথাও তেমন কিছু নেই। জায়গাটা ফাঁকা, শুধু একটা প্রাচীর দিয়ে ঘেরা। বোধহয় পাঁচিলটাও পরে ভাঙা হবে, কিন্তু অসুবিধের জন্য এখন রেখে দেওয়া হয়েছে। পেছনের দিকের কয়েকটা জায়গায় ছোট বড় গর্ত করা। বোধহয় গর্তগুলো কোনো কিছুর জন্য রাখা হয়েছে। পরে জানা গেল ওই কুলি মজুরদের থাকার জন্য যে তাঁবুর মতন ব্যবস্থা হবে, তার জন্যই গর্তগুলো তৈরি করা হচ্ছে। একটা ব্যাপার সরঞ্জিতের নজরে পড়ল, কিন্তু সেই ব্যাপারটা সে মনে মনেই রেখে দিল। ভেতরের দিকে যেতেই দেখা গেল অন্য পাশে তাঁবুর মতন ব্যবস্থা হয়েছে। সেখানে লোকজন কুলি মজুরেরা রয়েছে, তবে কাজ এখন বন্ধ। সরঞ্জিত আর ধরণী সেদিকে এগোতে এগোতেই সরঞ্জিত হঠাৎ খেয়াল করলো পাঁচিলের দিকে। পাঁচিলের ওই পাশটায় কে যেন একটা উকি মেরে দেখছিল। ওদের দেখেই সরে গেল। তার দেখা দেখি ধরণী নিজেও সেই দিকে এগিয়ে গেল। কুলি মজুরের লোকেরা কাছাকাছি এসে দাঁড়িয়েছিল। লোক দেখে তারাও হতভম্ব। কি হলো, কি হলো স্যার? ওদিক কোথায় যাচ্ছেন? সরঞ্জিত কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেল পাঁচিলের দিকে, কিন্তু ততক্ষণে প্রাচীরের কাছে যে এসেছিল সে আর নেই। তাকে কোথাও দেখা গেল না। সরঞ্জিত হাঁপাতে হাঁপাতে বলল, কি যেন পাঁচিলের উপরে দাঁড়িয়েছিল, আমাদের দেখছিল নাকি বুঝতে পারলাম না, কিন্তু আমাদেরকেও দেখতে যাবে কেন? অন্য কেউ হবে হয়তো, জায়গাটা তো ফাঁকাই পড়ে থাকে এখন। কোনো কারণে এসেছিল, আপনার সঙ্গে চোখাচোখি হয়ে ভয় পেয়ে গেছে। ধরণীর কথাটা তখনের মতো শুনলেও ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারল না সরঞ্জিত। কুলি মজুরদের সঙ্গে কথা হলো, এবং কথা বলতে বলতে গোটা ব্যাপারটা এখান থেকেই জানল। প্রথমে তাঁবু ফেলার জায়গাটা এইদিকে ঠিক করা হয়েছিল। তাঁবু ফেলার জন্য কয়েকটা খোঁড়াখুড়ি হয়, এবং তার মধ্যে একটা জায়গা করে বেশ খানিকটা এগোতেই হঠাৎ কেমন একটা গন্ধ আসতে শুরু করে। তারপর সেই জায়গাটা খুঁড়ে একটা মাথার খুলি চোখে পড়ে। তারপরেই সবাই ভয় পেয়ে পুলিশে খবর দেয়। ঠিক এই জায়গাটাতে মাথার খুলি কিংবা মৃতদেহটা ছিল, সেই জায়গাটা খোঁড়া হলো কি করে? একটা লোক ছিল বাবু, একটা লোক। ও আমাদের সঙ্গে কাজ করছিল, আর সেই সেই লোকটাই ওখানে খুঁড়ছিল। তারপরে কি হলো বাবু, পুলিশ আসার পরে তাকে আর আমরা আমাদের মধ্যে দেখিনি, সে চলে গেছে। আমরা মোট 20 জন ছিলাম, এখন তো বাবু 19 জন আছি। সরঞ্জিত ভালো করে গুনে দেখল, সত্যি সত্যিই 19 জন। এমনকি এই লোকটার কথায় সকলেই যেন সায় দিল। এই লোকটি হলো ওদের কুলি মজুরদের দলের প্রধান। তার মানে তুমি বলতে চাইছো তোমাদের দলের মধ্যে আরেকটা লোক ছিল যে পুলিশ আসার পরে এখান থেকে চলে গেছে আর আসেনি, তাই তো? ঠিক কথা বাবু, সে আপনি ভালো করে দেখলে বুঝতেই পারবেন। যেখানটাও খুঁড়ছিল ওখানে তোর খোঁড়ার কোথাও ছিল না, তাবগুলো হচ্ছিল আর একটু পাঁচিলের দিকে। কিন্তু ওইখানটায় ও খুঁড়তে গেল কেন, এ তো আমরা জানি না। ও খোঁড়াখুড়ি করে মাথাটা দেখার পর তো আমাদের সে বলে, এই কথাটা মাথায় ছিল না, পরে পুলিশকে বলেছিলাম, কিন্তু পুলিশ এসব নিয়ে মাথা ঘামাইল না। পুলিশকে বেশি কিছু বললে ও আমাদের সন্দেহ করতে পারে, তাই আমরা
আবার বেশি কিছু বলিনি। আপনি পুলিশ তো নন বাবু, আপনি পুলিশের গোয়েন্দা আছেন, তাই আপনাকে বলছি বাবু, আমাদের এইখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমাদের ব্যবস্থা করে দিন বাবু, এইখানে আমরা আর কাজ করব না, আমরা আর কাজ করব না বাবু। এ ধরনের কেস নিয়ে গোটা ব্যাপারটা পরিষ্কার হওয়ার বদলে আরও যেন গোলমেলে হয়ে গেল সরঞ্জিতের মাথায়। জায়গাটা দেখে তখনের মতো সেখান থেকে ফিরে এলো নিজের কোয়ার্টারে। ধরণীও এসেছে তার সঙ্গে। কিছু বুঝতে পারলেন স্যার? আমার কিন্তু মনে হয় ওই লোকটাই কিছু একটা করেছে, কিন্তু কিন্তু 10 বছর আগে তো ওই কঙ্কালটা, মানে লোকটা মারা গেছে বলে পুলিশের ফরেন্সিক জানিয়েছে। তাহলে এই লোকটা কি করলো? তার চেয়ে বড় কথা ধরনি, লোকটা যদি জেনেও থাকে ওইখানে একটা কঙ্কাল আছে, তাহলে তাহলে সে সেটা বার করবে কেন? সে নিজেই যদি কিছু করে তাহলে তো সে নিজেই ধরা পড়ে যেতে পারে। এখন কিন্তু মনে হচ্ছে আপনি ঠিকই দেখেছিলেন স্যার। পাঁচিলের ওপার থেকে তার মানে কেউ আপনাকে দেখছিল। তাহলে কি তাহলে কি সে চায় ওই কঙ্কালটার কেসটা বের হোক, নাকি কেউ আপনাকে আটকাতে চাইছে? সরঞ্জিত উত্তর করতে পারল না। সে নিজেও তো এখনো বুঝতে পারছে না 10 বছর আগের খুঁজে পাওয়া একটা কঙ্কালকে খুঁজতে গিয়ে এ কোন সমস্যার মধ্যে তাকে জড়িয়ে পড়তে হবে। ধরণী চলে গেল, আর যাওয়ার সময় কিছু কাজ নিয়ে গেল সরঞ্জিতের কাছ থেকে। সরঞ্জিত বুঝতে পেরেছে পুলিশকে দিয়ে এখানে কিছু হবে না, তাই যা করার তাকে এবং ধরণীকেই করতে হবে। তাছাড়া ধরণী কাজের ছেলে, কথাগুলো শুনে সে বুঝে নিয়েছে তাকে কি করতে হবে। দুদিনের মধ্যে সমস্ত খবর জোগাড় করে দেবে বলে সে জানিয়েছে। আর এই দুদিনের মধ্যে সরঞ্জিতকে অন্য একটা কাজ করতে হবে। যে উকিল ওই গোটা প্রজেক্টের জায়গাটার মধ্যে রয়েছে এবং যে ব্যাপারটাকে নিয়ে পুলিশকে নাড়াচাড়া করেছে, তার সঙ্গে একবার কথা বলতে হবে। আসলে সে কি বলতে চাইছে সেটা জানা দরকার। তারপর 2 দিন চলল। ধরণী নিজের কাজ করতে লাগলো, আর সরঞ্জিত উকিল মিস্টার চক্রবর্তীর সঙ্গে দেখা করে এলো তার বাড়িতে গিয়ে। চক্রবর্তীর বাড়ি দোতলা। উকিল হলেও সে এখন আর প্রাইভেটে প্র্যাকটিস করে না, অন্য কিছু কাজকর্ম নিয়ে থাকে। তার মধ্যেই জায়গাটাকে নতুন করে সেখানে একটা কারখানার পরিকল্পনা। হ্যাঁ, দেখুন সরঞ্জিত বাবু, আমি শুধু আপনাকে সাহায্যই করব না, আপনার যে কোনো রকমের সাহায্য প্রয়োজন সব কিছু আমি করব। তবে বুঝতেই পারছেন, আমার জমানো অনেক পুঁজি দিয়েই আমি ওই কারখানাটা শুরু করছি, তাই চাই না পরে কোনো সমস্যা হোক। মৃতদেহটা যখন একবার বেরিয়েছে তখন আমি চাই তদন্তটা হোক। এখন ওখানে কোনো কাজ করা যাবে না, সব কিছুই বন্ধ রাখতে হবে, বুঝতে পারছেন? এই মৃতদেহর ব্যাপারটা মিটে গেলে আমি গোটা জায়গাটাই ঘুরিয়ে দেখাবো, আর কোনো কিছু সমস্যা হবে না। কিন্তু আপনি এই ব্যাপারটাকে নিয়ে পড়লেন কেন? মানে কঙ্কালটা জারি হোক না কেন, সেটা নিয়ে আর কি। দেখুন, আমি উকিল, আইনের অনেক ছোটোখাটো মারপ্যাঁচ অনেক কিছু আমার জানা আছে। কারখানাটা তৈরি হয়ে যাওয়ার পরে, কাজ শুরু হবার পরে যদি কঙ্কালটা কোনোভাবে বাইরে বেরিয়ে আসতো তখন কত লোকসান হতো তা আপনি ধারণাও করতে পারবেন না। এখন ব্যাপারটা চাপা থাকলেও সমস্যা কিছু নেই, কিন্তু পুলিশের ব্যাপারটা বুঝলেন, কোনো দরকার নেই। এই কেসের সমাধান না হওয়া পর্যন্ত কারখানার ব্যাপারে একটাও কাজ হবে না। তাহলে ওই যারা কাজ করতে এসেছিল তাদের সবাইকে এখানে রেখে দেওয়ার কারণটা কি? আমি তো বুঝতে পারছি না। কাজ তো এখন হবে না। দেখুন, এই ব্যাপারটা সম্পূর্ণ আমার হাতে নেই। আমার সঙ্গে আরও 2জন পার্টনার রয়েছে, তারা কেউ এখানে থাকে না, বাইরে থাকে। তাদের সঙ্গে কথা বলেই আমায় কাজটা করতে হতো। যদি ওদের মধ্যে কেউ এসবের মধ্যে জড়িত থাকে, একবার ছেড়ে দিলে যদি আবার পাওয়া না যায়। তবুও শুনেছি একজন নাকি ওদের মধ্যে থেকে পালিয়ে গেছে। বাকিদের বলা হয়েছে যে কদিন ওরা এখানে থাকবে সে কদিন ওদের কাজের টাকা এমনি দিয়ে দেওয়া হবে, কিন্তু কেসের সমাধান না হওয়া পর্যন্ত
এখানেই থাকতে হবে। এবার বুঝতেই পারছেন, তাড়াতাড়ি এই জন্যেই আপনাকে আনা হয়েছে। কিন্তু আপনার কি অনুমান এই মৃতদেহটা কার হতে পারে? 10 বছর আগে যদি লোকটা মারা গিয়ে থাকে, তাহলে 10 বছর আগে কাজটা কে করতে পারে বলুন তো? দেখুন, 10 বছর আগে ওই বাড়িতে একটা পরিবার থাকতো, এবং সেই পরিবার একটা থাকতো বললে ভুল হবে, বেশ কয়েকটা থাকতো। আসলে বাড়িটা তখন ভাড়া দেওয়া হতো। একসময় ওটা জমিদার বাড়ির মতো থাকলেও পরে সব অবস্থায় এমনই খারাপ হয়ে যায়, এজন্য পরে বাড়িটা ভাড়া দেওয়া হয়। 10 বছর আগের ওই সময় ওই বাড়িতে বেশ কয়েকটা পরিবার ভাড়া থাকতো। তাদের সবার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে বলে আমার মনে হয় না, কিন্তু অবিনাশ হালদারকে আমার বিশ্বাস নেই। ও শুধু পার্টি পলিটিক্স নিয়েই থাকতে ভালোবাসে। অবিনাশ হালদারের ব্যাপারে নিজের ভাবনাটা আরও বেশি পরিষ্কার হয়ে গেল সরঞ্জিতের। এইবার সে বলল, ঠিক কথাই বলেছেন মিস্টার চক্রবর্তী, ঠিক আছে। তাহলে এই বাড়িতে 10 বছর আগে কারা থাকতো তাদের ব্যাপারে একটু খোঁজ করে দেখি। সরঞ্জিত উঠে পড়ল। কেসটা ধীরে ধীরে যেমন জটিল হয়ে পড়ছে, তেমনই যেন সমাধানের কয়েকটা রাস্তা একটু একটু করে বেরিয়ে আসছে। এখানে আসার আগে যেই রাস্তাগুলো ছিল না, এখন যেন সেটাও রয়েছে। সরঞ্জিত ফেরার পথে বাকি পরিকল্পনাটা করে ফেলল। পুলিশের কেস ফাইলে 10 বছর আগে ওই বাড়িতে থাকা কয়েকটা পরিবারের কথা দেখেছে। তাদের সঙ্গে যেভাবেই হোক একবার কথা বলতে হবে তাকে। সরঞ্জিত বিছানায় হেলান দিয়ে শুয়েছিল। এই সময় সায়ন্তনী ফোন করলো তার মোবাইলে। এইবার সে উঠে বসল। আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস এই 4-5 দিনে তুই একটা ব্যাপার বুঝতে পেরেছিস, ওই মৃত্যুটা 10 বছর আগে ওই বাড়িতেই কোথাও হয়েছিল। কিন্তু এমনটা মনে হওয়ার কারণ কি? প্রথমত মাথায় কিছু একটা দিয়ে আঘাত করা হয়েছিল। মাথার খুলিতে খুব বেশি না হলেও সামান্য তার প্রভাব রয়েছে। একটা নয়, দুটো আঘাত রয়েছে। প্রথমটা মানে প্রথম আঘাতটা মাথার পেছনে এবং দ্বিতীয় আঘাতটা মাথার সামনে। আর পুলিশের অনুমান পেছনের আঘাতটা নয়, সামনের আঘাতটাতেই মৃত্যু হয়েছে। কিন্তু লোকটা কি সেটা চেনা যাচ্ছে না। আর ওই বাড়িতে 10 বছর আগেই যারা ভাড়া থাকতো, তারা কেউ কিছু বলতে পারছে না। বলতে পারলেও কি আর কেউ বলতে চাইবে? তবে অনেকের কথা শুনে মনে হচ্ছে তারা সত্যি সত্যি ব্যাপারটা কিছু জানে না, বুঝলি? তাছাড়া একটা সমস্যা রয়েছে, বুঝলি? 10 বছর আগের ওই লোকগুলোর সঙ্গে কথা বলতে বলতে একটা ব্যাপার কিন্তু জানতে পেরেছিলাম, যে সময়ের কথা পুলিশ অনুমান করছে 10 বছর আগে সেই বছরে ওই বাড়ি থেকে একটা পরিবার ভাড়া ছেড়ে চলে যায়। তাদের ব্যাপারে কোনো খোঁজ খবর আর জোগাড় করতে পারিনি। আশ্চর্য, যেই বছরে খুন হলো সেই বছরেই পরিবারটা সেখান থেকে চলে গেল। কি কে আছে সেই পরিবারে? একটা লোক আর তার স্ত্রী, এই দুজন, তার বেশি কিছু নয়। অথচ এখান থেকে যখন ওরা চলে যায় দুজনেই বেঁচে ছিল। তার মানে ওদের দুজনের মধ্যে কারোর মৃতদেহটা বলে মনে হচ্ছে না। এমনকি ওই বছরে ওই এলাকাতে বাড়ির আশপাশ থেকে কেউ খুন হয়েছে বলে সেটাও জানা যায়নি। ব্যাপারটা কিন্তু খুবই গন্ডগোলের বলে মনে হচ্ছে। দেখ, একটা ব্যাপার হতে পারে যে ওই লোকটা এখানকার নয়, বাইরে কোথাও থেকে এসেছে, কিন্তু সেক্ষেত্রেও তো তার একটা রিপোর্ট তৈরি করতে হবে। এবং এইখানে যদি কেউ এসেও থাকে তাহলে সেটা কেউ না কেউ জানবে, কেউ না কেউ তো দেখবে, তাই না? কিছুই বুঝতে পারছি না, বুঝলি? ওই বছর ওই বাড়ি ভাড়া ছেড়ে দেওয়া সেই লোকটি এবং তার স্ত্রীর খোঁজ খবরই আমি করছি। ধরনী এই ব্যাপারে খুবই সাহায্য করছে। এখানকার পুলিশ খুব একটা কাজের নয়। অবিনাশবাবু তো পার্টি পলিটিক্সের মিটিং, এই ভোট, এইসবের সমস্যা নিয়েই আছেন। তিনি খুব বেশি সাহায্য করবেন বলে মনে হয় না। পুলিশ যখন সাহায্য করছে না, তাহলে তুই এত জোর দিচ্ছিস কেন? ছেড়ে দে। দেখ, তুই তো জানিস শান্তনী, একবার যখনই সরঞ্জিত কোনো কাজে হাত দেয় বা কোনো কাজকে হাতে নেয়, তখন তার শেষ পর্যন্ত না দেখে সে ছাড়ে না। কেউ থাকুক না থাকুক, আমি 10 বছর আগে মারা যাওয়া ওই লোকটার আসল পরিচয় খুঁজে বার করবই। ঠিক তখনই ঘরের জানলার কাছটায়
কার যেন একটা পায়ের শব্দ সে শুনতে পেল। এইটা পুলিশের কোয়ার্টার। পেছনের দিকে একটু পাঁচিল রয়েছে, সেই পাঁচিলের ওপরে খানিকটা ফাঁকা জায়গা। শব্দটা যেন সেখান থেকে আসছে। কথাগুলো বলে কে বলে মোবাইলটা নামিয়ে রেখে জানালার দিকে এগিয়ে যায় সরঞ্জিত। জানালাটা খুলতেই বাইরে চাঁদের আলো অন্ধকারের মধ্যে সে দেখতে পায় পাঁচিলের উপরে দুটো হাত রেখে কে যেন ওপরে ওঠার চেষ্টা করছে। সরঞ্জিত সঙ্গে সঙ্গে বন্দুক বার করে আনে আর জানালার এক পাশে অন্ধকারের মধ্যে মিশে দাঁড়িয়ে থাকে। হাত দুটো আবার চেষ্টা করে ওপরে উঠে আসার, এবং ওপরে উঠে আসতেই দেখা যায় মুখে খোঁচা খোঁচা দাড়ি, মুখটা রোগা, মাথায় কাঁচা পাকা চুল। সরঞ্জিতের মনে হয় এই লোকটাকে সে আগেও দেখেছে, কোথায় যেন দেখেছে। মনে করতে গিয়ে সরঞ্জিতের মনে পড়ে যায় যেখান থেকে কঙ্কাল পাওয়া গেছে সেই লোকেশনে পাঁচিলের কাছে এই লোকটাকেই সে দেখেছিল। একদম না, একদম না, চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো, একদম নিচে নামবে না। কে তুমি? এতক্ষণে লোকটা সরঞ্জিতকে দেখতে পায়। তাড়াহুড়ো করতে গিয়ে সে উল্টে ঢুকে আসে ভেতরের দিকে, তারপর হোঁচট খেয়ে পড়ে যায় পাঁচিলের কাছে। সরঞ্জিত চমকে ওঠে, লাগলো না তো, কিন্তু লোকটা ওখানে উঠে দাঁড়িয়েছে। সরঞ্জিতের হাতে রিভলভার দেখে সে ইতস্তত করে বলল, আমায় গুলি করবেন না বাবু, আমায় গুলি করবেন না। গুলি করবো না জেলে ঢোকাবো? আমার উপর নজর রাখার চেষ্টা করছো কেন? ওইখানেও তুমি আমার উপর নজর রেখেছিলে, তখন একটুর জন্য বেঁচে পালিয়ে যাও, কিন্তু এখন এখানে কেন? বাবু, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আমি জানি, আমি মনে হয় জানি ওই কঙ্কালটা কার। ওই কঙ্কালটার কাছে গর্ত আমি নিজেই করেছিলাম। এইবার সরঞ্জিত কেমন যেন অবাক হয়ে গেল। ওখানের লোকেরা যে বলেছিল একটা লোক বাইরে থেকে এসেছিল, আর এই লোকটাও তো বাইরে থেকেই ওদের ওপর নজর রেখে যাচ্ছিল। আরেকটা ব্যাপার সে লক্ষ্য করল, তার হাতে রিভলভার দেখেও লোকটা পালাবার চেষ্টা না করে হাত জোড় করে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে। তুমি জানো তুমি গর্ত করছিলে ওইখানটায়? কেন? কে তুমি? আমার নাম মোহন বাবু, মোহন। ও গর্ত আমি করেছিলাম। ওই মজুরদের দলের সঙ্গে আমি মিলে গিয়েছিলাম। আমি জানতাম, আমার মনে হয়েছিল ওইখানে কঙ্কালটা আছে। এর আগে সাহস করতে পারিনি, কিন্তু মজুরদের দলের কাজ পেয়ে সাহস হয়ে গেল। ভাবলাম কেউ বুঝতে পারবে না, কিন্তু গর্ত যে আমি করেছি এবং ওখানে গর্ত করার কথা ছিল না সেটা সবাই বুঝতে পেরে গিয়েছিল বলে পালিয়ে যাই। ও কঙ্কালটা আমার আমার বন্ধু রতনের বাবু, আমার বন্ধু রতনের। কথাটা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল মোহন, কিন্তু সরঞ্জিত কিচ্ছু বুঝতে পারছিল না। অতি কষ্টে নিজের কান্নার বেগটাকে সামলে ধীরে ধীরে আজ থেকে 10 বছর আগের একটা রাতের কথা মোহন বলল। সমস্ত কথা শুনে সরঞ্জিত বলল, কিন্তু তুমি তো বলছো রতন খবর এনেছিল ওই সময় বাড়িতে কেউ থাকবে না, প্রায় সকলেই একসঙ্গে পিকনিকের জন্য কোথাও একটা গিয়েছিল 3 দিনের জন্য, তাহলে সেই বাড়িতে তুমি কারো চিৎকার শুনতে পেলে কি করে? আর জানালার কাছে তুমি কাকেই বা দেখতে পেলে? জানি না বাবু, রতন তো দড়ি বেয়ে উপরে উঠে জানলা দিয়ে ভেতরে ঢুকেছিল। অনেকক্ষণ সবকিছু ঠিকই ছিল, কিন্তু অনেক দেরি হয়েছে দেখে আমি যখন ডাকলাম তখন প্রথমে সাড়া করলো না। তারপরে যখন চিৎকার শুনতে পেলাম তখন আমার ভয় হয়ে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। তখন আবার একটা চিৎকার শুনলাম, আমার জানলার কাছে কাউকে দেখতে পেলাম। তার মানে জানালার কাছে যাকে তুমি দেখতে পেয়েছিলে তাকে সত্যি সত্যিই দেখতে পেয়েছিলে? মানে আমি বলতে চাইছি ওটা কে? ওটা তোমার বন্ধু রতনও হতে পারে, কিংবা জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। হতেও পারে ওটা রতন ছিল, কিংবা হতে পারে অন্য কেউ। না হলে ও বাড়িতে ঢুকে রতন অমন ভাবে চিৎকার করবে কেন? আর তাছাড়া দুটো চিৎকার আমি শুনতে পেয়েছিলাম বাবু। একটা চিৎকার রতনের,
হলেও অন্য চিৎকারটা রতনের ছিল না। সেটা সেটা কোনো মেয়ে মানুষেরই চিৎকার ছিল। এই দাঁড়াও, উম, দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও। তুমি বলছো ওই বাড়িতে কেউ ছিল না? 3 দিনের জন্য সকলে পিকনিক করতে কোথায় একটা গিয়েছিল, অথচ তুমি বলছো ওই বাড়ি থেকে তুমি একটা মেয়ে মানুষের চিৎকার শুনতে পেয়েছিলে। ব্যাপারটা কি করে হয় বলো তো? আমি সত্যি বলছি বাবু, মিথ্যে বলবো না। চিৎকার শুনে আমি সেখান থেকে ভয়ে পালিয়ে গিয়েছিলাম, পাঁচিল টপকে। আমি সত্যি বলতে রতনের সঙ্গে যেতে চাইনি। রতন জোর করে আমায় নিয়ে গিয়েছিল। আর ওই মৃতদেহর ব্যাপারটা তুমি কি করে জানলে যে ঠিক ওইখানেই রতনের মৃতদেহটা পোতা আছে? রতনকে যখন খুঁজে পাওয়া গেল না, 2 দিন ধরে সে ফিরল না, তখন তখন কারোর কোনো মাথা ব্যথা রইল না। রতনের তো কেউ নেই, সে বেটা চোর। আমিও তার সঙ্গে লেগেছিলাম, তাই আমিও চোরকে খোঁজার জন্য পুলিশের কাছে যেতে পারিনি। কয়েকদিন অপেক্ষা করলাম, কিন্তু কাউকে পেলাম না। তারপরে একদিন কি মনে হলো, রাতের দিকে বাড়ির আশেপাশে পাঁচিলের কাছে এসে বসে থাকতাম। তেমনি একদিন, মানে ওই ঘটনার 2 দিন পরে হবে, ওখানে এসেছি। তখন দেখলাম কি ঠিক ঠিক ওইখানে রাতের বেলা 2জন মাটিতে যেন কিছু করছে, তাদের হাতে কোদাল। আমি যখন দেখলাম ওরা চলে গেল, তখন কিছু বুঝতে পারিনি, কারণ তখন তো জানতাম না যে রতন মারা পড়েছে কি বেঁচে আছে, কোথায় গেছে। তবে ওই বাড়ির ওপর কিন্তু আমি নজর রাখতাম বাবু, হ্যাঁ রাখতাম। একদিন দেখলাম ওই বাড়িটা ছেড়ে একটা লোক আর তার বউ চলে যাচ্ছে, জিনিসপত্র নিয়ে গাড়িতে চাপিয়ে ওখান থেকে চলে যাচ্ছে। ওরা চলে গেলে আমি বাড়ির ওপর নজর রাখতে লাগলাম। আমি কাজকর্ম তেমন কিছু করি না, যখন যা পাই তাই করি। কিন্তু রতনের কি হলো জানার কৌতূহল আমার মনের মধ্যে রয়ে গেল। এই 10টা বছর ধরে চেষ্টা করছি কোনোভাবে বাড়িতে ঢোকার, কিন্তু সম্ভব হচ্ছিল না। রাতের বেলা বাড়িতে ঢোকার সাহস নেই, দিনের বেলা লোকজন থাকে, তাছাড়া বাড়ির চারিদিকে পাঁচিল ঘেরা, বাইরে দারোয়ান, সবকিছুই থাকে। দারোয়ান ছিল, আর সেই দারোয়ান থাকা অবস্থাতে এই ব্যাপারগুলো কি করে হলো? তখন ছিল না, তারপরেও তার কয়েক মাস পর থেকে দারোয়ান এলো। কিন্তু আবার যে ঢুকবো, আবার কোনো বিপদ হয় যদি, এই ভয়ে আমি আর কখনো ঢুকতে পারিনি। তুমি আমায় এত কথা বলছো কেন? আমি তো পুলিশের লোক, যদি তোমায় ধরিয়ে দিই? তাতে আমি ভয় পাই না বাবু। ও কঙ্কালটা দেখেই আমি চিনতে পেরেছিলাম ও রতনের কঙ্কাল। রতনের গালের ডান দিকে একটা লম্বা কাটা দাগ ছিল, শুধু গালে নয়, ও লম্বা কাটা দাগ তার গালের কাছে হাড় পর্যন্ত ছিল। সেটা আমি ওই কঙ্কাল দেখেই দেখতে পেয়েছিলাম, একটু একটু। আপনি ছাড়া পুলিশ আর ওই ব্যাপারে তেমন কিচ্ছু করার চেষ্টা করেনি, তাই ভাবলাম আপনাকে সবটা বলি, যদি আপনার সাহায্য হয়। এমন কাজ কে করলো তাদের যদি ধরা যায়। তুমি যে আমাকে কতটা সাহায্য করলে মোহন, তা তোমায় বলে বোঝাতে পারবো না। তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমার সন্দেহটাই ঠিক। ওই লোক আর তার স্ত্রী, মানে 10 বছর আগে ওই বছরে যারা ওখান থেকে চলে যায়, তারাই এই কাজটা করেছিল। এমন সময় কার যেন পায়ের শব্দ শোনা যেতে না যেতেই তাড়াতাড়ি পাঁচিল টপকে মোহন সেখান থেকে চলে যায়। আর সরঞ্জিৎ গোটা রাত বসে ভাবতে থাকে এরপর কি করা যেতে পারে। ধরনীর সাহায্যেই 10 বছর আগে ওই বাড়িতে ভাড়া থাকা মোট 4টে পরিবারের ঠিকানা জোগাড় করা হয়, এবং তার মধ্যে চতুর্থ পরিবারে একজন রয়েছেন যার নাম বাসুদেব বিশ্বাস। তার স্ত্রী মারা গেছে আজ থেকে বেশ কয়েক বছর আগে। ধরনী এটাও জানায় সেই বছর ওই বাড়ি থেকে বাসুদেব বাবু ও তার স্ত্রী চলে এসেছিলেন। তাই সেই কথা শুনে সরঞ্জিৎ ধরণীকে নিয়ে বাসুদেব বাবুর বাড়িতে যায় তার সঙ্গে দেখা করার জন্য। তা ধরুন 10 বছর আগের কথা, আমার ভালোভাবে মনে পড়ে না। তাছাড়া আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে আমি একা একাই থাকি। দেখুন, মৃতদেহ যেটা পাওয়া গেছে সেটা যে রতনের, সে কথা আমরা কনফার্ম করে নেব। শুধু জানতে চাইছি সেদিন রাতে কি ঘটেছিল।
ওই খুনের পেছনে যে আপনার হাত নেই সেটা আমি জানি। এই কথায় বাসুদেব বাবু সোজা তাকালেন সরঞ্জিতের দিকে। তার চোখের কোণে জল, মাথাটা নিচু হয়ে এলো। আমারই ভুল হয়েছিল জানেন। যদি আমি একটু জোর করে, একটু সাহস করে পুলিশের কাছে গিয়ে সমস্ত কথা বলতাম, তাহলে হয়তো এমন কিছু হতো না। আমার স্ত্রীর কথা শুনতে গিয়ে আমার স্ত্রীকেই হারাতে হলো। ধরণী আর সরঞ্জিত একে অপরের দিকে তাকালো। বাসুদেববাবু একবার গলা ঝেড়ে নিয়ে বলতে শুরু করলেন। 10 বছর আগে সেইবার আমার বাড়িতে ভাড়া থাকা 4টি পরিবার সবাই মিলে ঠিক করলাম 2 দিনের জন্য আমরা একটা ফরেস্ট বাংলোতে যাব, ওই বেড়াতে আর কি। সেখানেই থাকবো, বেশ ভালো হবে। সবকিছু ঠিকঠাক হয়ে গেল। সেদিন সকাল থেকেই আমার স্ত্রীর প্রচণ্ড পেট ব্যথা শুরু হলো। আমি ভাবলাম বাকিরা যাক, আমরা আর যাব না। কিন্তু স্ত্রীর জোরাজুরিতে আমায় যেতে হলো। ওদিকে জঙ্গল তার খুব একটা ভালো লাগে না, অথচ আমার আবার খুব পছন্দ। তাকে গুছিয়ে দিয়ে ওষুধপত্র সবকিছু দিয়ে এই 2 দিনের জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমার স্ত্রী সাহসী, সে একাই থাকতে পারবে, সেটা আমি জানি। 2 দিন পরে যখন ফিরে এলাম, তখন কেমন যেন অদ্ভুত লাগলো। কথায় কথায় জানতে পারলাম একটা অদ্ভুত ব্যাপার। রাতের বেলা আমার স্ত্রী ঘুমোচ্ছিল, হঠাৎ ছিটকিনি খোলার শব্দ হয় আর তার ঘুমটা ভেঙে যায়। আমার স্ত্রীর ঘুম খুব পাতলা। বাড়িতে কেউ ঢুকেছে এটা বুঝতে পেরে সে সজাগ হয়ে যায়। সে বিছানার কাছে একটা টর্চ লাইট হাতে নিয়ে ঘুমোতো। একটা ছায়া মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে দেখতে পেয়ে সে টর্চ লাইটটা হাতে নিয়ে নেয়। মূর্তিটা ঘরের ভেতরে একটু ঘুরে বেরিয়ে যেই বিছানার কাছে সে দাঁড়ায়, অমনি সে মূর্তিটার মাথায় হাতের টর্চটা দিয়ে আঘাত করে। কিন্তু মাথা ঘুরে গিয়েছিল বলে আঘাতটা লাগে তার মাথার পেছনে। এপাশে চিৎকার করে জানলার দিকে এগোতে গিয়ে কোনোভাবে পা পিছলে আবার মেঝের উপর পড়ে আর তারপরে স্থির হয়ে যায়। আমার স্ত্রী ভয় পাওয়াটা ছাড়িয়ে যখন উঠে টর্চ লাইটের আলোতে দেখতে পায় ততক্ষণে লোকটা মারা গেছে। ঘরের মেঝেতে রক্ত ছড়িয়ে রয়েছে। সে জানলার কাছে গিয়ে দাঁড়ায়, কোথাও কেউ নেই। তারপরে জানলা বন্ধ করে গোটা রাত সে ঘরে রক্ত পরিষ্কার করা থেকে শুরু করে মৃতদেহ লুকিয়ে রাখা সব কিছু করে। এতদিন পরে আমি ফিরলে আমায় সে সব কিছু বলতে বাধ্য হয়। আমি তার কথা সেদিন রাতের বেলা মৃতদেহ পেছনের বাগানের মধ্যে লুকিয়ে রেখে দিই। যে কোনো কারণেই বাগানে খোঁড়াখুড়ি করলে মৃতদেহ বেরিয়ে যাবে, তাই আমরা 1 মাসের মধ্যে ঘর ছেড়ে দিই। কিন্তু অনিচ্ছাকৃতভাবে আমার স্ত্রী তাকে মেরেছিল। সেই গ্লানি যতবার তাকে কুড়ে কুড়ে খেতে থাকে, ততবারই পুলিশকে সব কথা খুলে বলার কথা বললেই সে ভয় পায়। আসলে পুলিশের কথা তো আপনি জানেন, যদি একবার তার কাছে যাই তাহলে সেই ঝামেলা থেকে আর বেরোতে পারবো না। আমার স্ত্রীর সঙ্গে আমাকেও অনিচ্ছাকৃত একটা ভুলের জন্যে ফেঁসে যেতে হবে। তাই বলে এত বড় একটা কাণ্ড আপনি পুলিশের কাছ থেকে লুকিয়ে রাখলেন? একবার জানাবার প্রয়োজন মনে করলেন না?
ভেবেছিলাম পুলিশ যদি খোঁজ খবর করে কিংবা কোনোভাবে মৃতদেহ বাইরে বেরিয়ে যায় অথবা ওই লোকটির মিসিং রিপোর্ট হয়, তখন তো খোঁজ করবে, তখন বলবো। কিন্তু সব কিছুই চাপা পড়ে যায় দেখে আমরাও চুপ করে যাই। এদিকে আমার স্ত্রীর শরীর খারাপটা বাড়তে শুরু করে। বারবার বলার পরেও সে পুলিশকে কিছুই জানাতে চায় না। কয়েক বছর আগে সে মারা যায়। মাঝে মাঝে ভেবেছিলাম পুলিশকে সব কথা বলবো, কিন্তু এতদিন পরে শুধু শুধু যা হয়ে গেছে তার জন্যে পুলিশকে জানিয়ে কি লাভ? আপনারা যখন নিজেরাই বুঝতে পেরেছেন, আপনাদের কাছে কিছু লুকোবো না। আপনারা চাইলে আমায় গ্রেপ্তার করতে পারেন। ধরণী তাকিয়ে রইল সরঞ্জিতের দিকে। কিছুক্ষণ চুপ করে থেকে সরঞ্জিত বলল, অন্যায় আপনি করেছেন। মৃতদেহ লুকিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করাও কম অন্যায় নয়, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আপনার স্ত্রীর হাতে। আর সেটা গোটা ব্যাপারটাই যে সত্যি সেটা আমিও বুঝতে পারছি, কারণ সেই রাতে শুধু রতন নয়, তার সঙ্গে আরেকজন এসেছিল আপনাদের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে। তার নাম মোহন। সে আমাকে তার দিক থেকে সবকিছু আগে বলেছে, বাকিটা আপনার কাছ থেকে জানার দরকার ছিল। এমনকি সেদিন আপনার স্ত্রীকে সে জানালার কাছে নিজেও দেখেছিল। দেখুন বাসুদেব বাবু, আপনার স্ত্রীকে আমরা চাইলেও জেলে ঢোকাতে পারতাম না, কারণ সে সেলফ ডিফেন্সের জন্য রতনের মতো একজন চোরকে আঘাত করেছে। হয়তো তো মাসখানেক থেকে তাকে জেল খাটতে হতো, কিন্তু তার বেশি নয়। তাই আপনাকে শাস্তি দেওয়া আমার মনে হয় অনুচিতই হবে। তাছাড়া যা শাস্তি পাওয়ার আপনি তো পেয়ে গিয়েছেন। বাসুদেব বাবুর চোখে জল, আর চোখের তলায় গাঢ় কালি। মুখটাও শুকিয়ে এসেছে। চেহারা দেখে বোঝা যায় ভদ্রলোক শারীরিক কিংবা মানসিকভাবে ভীষণ অসুস্থ। তিনি ঝরঝর করে কেঁদে ফেললেন। দুহাতে নিজের মুখ চেপে বললেন, কেন যে এত বড় একটা ভুল করলাম? না হলে হয়তো এমন কিছু হতো না সরঞ্জিত বাবু। আসলে আমরা ভয় পেয়েছিলাম। আপনার মতো যদি পুলিশ অফিসার পাবো জানতাম, তাহলে হয়তো আগেই আমরা সবকিছু বলে দিতাম। সামান্য ভয়ের জন্য এমন অনেক কিছুই হয়। মোহনও ভয় পেয়েছিল বলেই সে পুলিশের কাছে যায়নি। আপনারাও ভয় পেয়েছিলেন বলেই পুলিশের কাছে যাননি, কিন্তু পুলিশকে ভয় পাওয়ার মতো কিছু নেই বাসুদেব বাবু। পুলিশ আসলে সাধারণ মানুষের জন্যই। হ্যাঁ, এই কথা ঠিক যে বর্তমানে বেশি শতাংশ পুলিশ অফিসাররা আসলে ভালো হয় না। আমি নিজে একজন পুলিশের গোয়েন্দা হয়ে বলতে পারি। তবে এই যে ধরণীকে দেখুন, সে পুলিশের চাকরি তো এখনো জয়েন করেনি, তার আগে সে আমাকে এত সাহায্য করছে। এখন উঠি। 10 বছর আগের কঙ্কালে কেসটা যখন সমাধান হয়ে গেল, তাহলে এখানে থাকার তার কোনো কারণ নেই। চলো ধরণী, অবিনাশ বাবুকে রিপোর্টটা দিতে হবে। আচ্ছা, তার মানে ব্যাপারটা এমন হয়েছিল। কিন্তু তুই কি মোহনের কথাতেই ব্যাপারটা ধরতে পারলি, নাকি আগেই কিছু সন্দেহ করেছিলি? রিপোর্টে মাথার সামনে পেছনে দুটো আঘাতের চিহ্ন দেখেই আমার একটু সন্দেহ হয়েছিল। তবে সত্যি বলতে কি জানিস, মোহনের কথা শুনে বাকিটা সন্দেহ হয়। আর ওই দুজনের বাড়ি ছেড়ে চলে যাওয়া ব্যাপারটা তো আগেই আমি জানতাম। মৃতদেহ যারই হোক না কেন, কেউ না কেউ তাকে খুন করে লুকিয়ে রেখেছিল। তবে গোটা ব্যাপারটা যে এমন, সেটা আমিও ভাবতে পারিনি। কালকে ফিরছি কলকাতা, তুই থাকছিস তো? না রে, কাল সকালেই আমায় বেরিয়ে যেতে হবে। একবার রানাঘাটের কাছে যেতে হবে, সেখানে একটু কাজ আছে। তবে সময় লাগবে। তুই ফের, আমি দেখছি কত তাড়াতাড়ি ফেরা যায়। এই হয়েছে এক জ্বালা, বুঝলি? তুই আর আমি একসঙ্গে কলকাতা যে লাস্ট কবে ছিলাম। যাই হোক, এখন রাখি রে, রিপোর্টটা তৈরি করতে হবে। তারপর কালকে ফেরার জন্য তৈরি হতে হবে। সরঞ্জিত মোবাইলটা নামিয়ে রাখল। বিছানায় হেলান দিয়ে বসে সে রিপোর্টটা তৈরি করতে লাগলো। তবে রিপোর্টে বাসুদেববাবুর কথাটা এমনভাবে উল্লেখ করলো যাতে বাসুদেববাবুকে পুলিশ চাইলেও খুঁজে না পায়। রিপোর্টে বাসুদেববাবু জীবিত থাকলেও তাকে খুঁজে পাওয়া যাবে না, আর তার স্ত্রী মৃত।
মাঝে মাঝে নিয়মের বাইরে গিয়েও কাজ করতে হয়। তবে একবার ওই উকিল মিস্টার চক্রবর্তীর সঙ্গে দেখা করা দরকার। তাকেও তো জানানো দরকার তার আর কোনো চিন্তা নেই, তিনি মজুরদের দিয়ে আবার কাজ শুরু করাতে পারেন। সরঞ্জিৎ মনে মনে হেসে উঠল। 10 বছর আগের একটা নরকঙ্কাল এতদিন পরেও পুলিশকে এবং সরঞ্জিৎকে আরেকটু হলেই ঘোল খাইয়ে দিচ্ছিল। ভাগ্যিস মোহন ছিল, না হলে কি যে হতো।